ছিলাম আজকে বাংলাদেশে। ব্যারিস্টার তানজিবুল আলম, আপনার কাছে জানতে চাই যে যদি সরকার এই সংকট থেকে মানুষকে মুক্তি দিতে চায়, সরকারের আর কি করণীয় আছে? সরকার তো মানে বেগম জিয়া কবে এই অবরোধ প্রত্যাহার করে নেবেন তার দিকেই তাকিয়ে থাকবে, না সরকারের কোনো কিছু করার আছে আসলে? ইনফ্যাক্ট আপনি যদি দেখেন যে অবরোধের নামে যে সন্ত্রাস পরিচালিত হচ্ছে, এটার ক্ষেত্রে সরকারের আপনার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে দিয়ে কখনো এই ধরনের এই স্কেলের গেরিলা স্টাইলের যে নাশকতা সেটা কখনো আপনার এলিমিনেট করা সম্ভব না। যে জিনিসটা মানুষের মধ্যে আসতে হবে সেটা হচ্ছে যে জনগণ যদি সতর্ক না হয়, জনগণ যদি প্রতিরোধ না করে, তাহলে সরকারের একার পক্ষে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কখনোই সম্পূর্ণভাবে আপনার বন্ধ করা সম্ভব না। তো এই আমরা যে জিনিসটা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জনগণ কিন্তু এই যে নাশকতামূলক কর্মকাণ্ড চলছে সেটার প্রতিবাদ কিন্তু তাদের কর্মের মাধ্যমে প্রকাশ করছে, কিংবা কর্মের মাধ্যমে তারা যে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সমর্থক নন সেটা প্রমাণ করছেন। কিভাবে? আমরা সবাই এখন হরতাল অবরোধের কথা বলছি, কিন্তু রাস্তায় এখন আপনার যানজটের জন্য বের হওয়া যাচ্ছে না। তাহলে এই যে হরতাল এবং অবরোধের কথা বলছি সেটা যে সম্পূর্ণভাবে জনগণ প্রত্যাখ্যান করেছে সেটা মানুষ তাদের আচরণের মাধ্যমে প্রকাশ করেছে। এখন প্রশ্নটা আসে তাহলে বিএনপি আসলে আদৌ এখানে কেন জেনে শুনে কেন এই ধরনের একটা পদক্ষেপ নিচ্ছে? কারণ হচ্ছে বিএনপি সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এবং বিএনপি এই কারণেই যেহেতু তারা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, তাদের আসলে সন্ত্রাস করে তাদের অস্তিত্ব জানান দেওয়া ছাড়া আর অন্য কোনো পন্থা তাদের কাছে নাই। তাজিব ভাই, আপনার বক্তব্য পরিষ্কার, আমাদের দর্শকরাও জানাচ্ছেন। আমার হাতে একটি কাগজও আছে, সেই কাগজের মধ্যে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে 8 বস্তা ময়লার সাথে সালাউদ্দিনকে পাচার করা হয়ে থাকতে পারে। এটি 14 মার্চ কালের কণ্ঠ প্রকাশের যেটি এটা একটা স্পেকুলেটিভ স্টেটমেন্ট না, এটা স্পেকুলেটিভ স্টেটমেন্ট এবং এটি নিশ্চয়ই আপনার চোখে এড়িয়ে গেছে। জ্যোতির্ময়, আপনি কি মনে করেন যে কিভাবে আসলে সরকারের কিছু করার আছে কিনা, নাকি সরকার তাকিয়ে থাকবে, সরকার যা বলছে যে কবে বিরোধী দল আসলে সেই অবরোধ বা হরতাল তুলে নেয়? এখন সরকার যদি পদক্ষেপ নেয় যারা নাশকতার সাথে জড়িত তাদের ক্ষেত্রে, তখন বিএনপি গলা উঁচিয়ে বলে যে আমাদের কর্মী বাহিনীদেরকে অযথা হয়রানি করা হচ্ছে, তাদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। সরকার যদি পদক্ষেপ নেয় সেটাও খারাপ, সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় সেটাও খারাপ। সরকার এখন হয়ে গেছে যত দোষ নন্দ ঘোষের মতো, সব দোষ সরকারের হয়ে গেছে। না, সরকার এখন কিছু করার নেই সেটা বুঝতে পারছি, সরকার অসহায় হয়ে পড়ছে বেরিয়েছে তানজিবের কথা মতো। জ্যোতির্ময় বড়ুয়া, আমি দেখছি আসলে টু ফোল্ড বিষয়টাকে আমি ব্যাখ্যা করব দুটো ভিন্ন ভাবে। সেটা হচ্ছে নাশকতার যে প্রশ্নটি এসছে, নাশকতা যেহেতু বিরোধী দল এখন আন্দোলন চালিয়ে যাচ্ছে, তারা যদি বলেন যে আমি করছি না, আমরা এর সাথে জড়িত নেই, তারপরেও আসলে লফুলি রেসপন্সিবিলিটি তাদের, যেহেতু তারাই ডাকছেন। এবার আমরা পত্রিকার মাধ্যমে, সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে দেখছি আসলে সরকার দলীয় সংগঠনের অনেকেও ধরা পড়ছেন, অনেকেও জড়িত আছেন এই ঘটনাগুলোতে। সেগুলো এভাবে আমাদের দেশের রাজনীতি, বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনীতি এভাবেই চলে। ডাকবেন একজন, মারবে আরেকজন। এই মিক্সড আপ গেমগুলো হয়তো আপনি বললেন দক্ষিণে মারো, পশ্চিমেও ফুটছে আরেকটা। পশ্চিমের কন্ট্রোল আপনার হাতে নাই, দক্ষিণেরটা হয়তো আপনার নির্দেশে হচ্ছে। এই ধরনের আমরা এই গত 70 দিনের ঘটনায়, এই পেট্রোল বোমার ঘটনায় সেরকমের বেশ কিছু আলামত কিন্তু আমরা পেয়েছি। এখন রাষ্ট্রের যে দায়িত্বটা, যেটা তানজিব ভাই খুব ভালোভাবে বললেন, যে পুলিশ বা অন্য কোনো বাহিনী দিয়ে এই ধরনের গেরিলা টাইপ যে সন্ত্রাসগুলো চলছে বা আন্দোলনের নামে এই বোমা হামলা, পেট্রোল বোমা হামলা এবং অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে, এগুলো থামানো যাবে না। শুরু থেকে আমরা যেটা বলে আসছি, যেটা রাজনৈতিকভাবে ওনারা কি বক্তব্য রাখছেন সেটা ওনাদের কথা, আমরা জনগণ হিসেবে আমি যেটা ব্যক্তিগতভাবে ভাবছি সেটা হচ্ছে আলোচনাটায় বসতেই হবে। এখন আলোচনাটায় বসতে হবে, এইখানে আমার একটা কথা আছে, আলোচনাটা কি নিয়ে? যেটা বিরোধী দল বলছেন নির্বাচনের শর্তগুলো নিয়ে, নির্বাচন কিভাবে হবে, নির্বাচনে তারা কিভাবে আসবেন, সমঝোতাটা কিভাবে, ওই অংশটাতেই শুধু তারা সীমাবদ্ধ। আমার ব্যক্তিগত যেটা জানার ব্যাপার, যেটা মুন্নিয়াপা হয়তো বলতে পারবেন বেশ ভালো মতো, যে নির্বাচনটা হলেই কি দেশে সমস্ত শান্তি চলে আসবে? ওনারা কি একই রকমের ঘটনার পুনরাবৃত্তি ঘটাবেন না? যেহেতু আমাদের এই রাজনৈতিক দলগুলোতে আমরা গণতন্ত্র নেই বলি, কেন গণতন্ত্র নেই? আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বলি যে গণতন্ত্র নেই, যেহেতু সমস্ত ক্ষমতা আমাদের সংবিধান এমনভাবে একজনের হাতে কক্ষিগত করেছে, সেখানে আসলে কোনোভাবেই গণতন্ত্র চর্চার কোনো সুযোগ কিন্তু আমাদের সংবিধানে রাখেনি। ওই জায়গাটায় যদি হাত না দিয়ে আমরা আগামী 100 বছরও এরকম পেট্রোল বোমায় মারবো, দল পরিবর্তন হবে, শাসক পরিবর্তন হবে, আমরা যারা মরছি আমরা হয়তো কেউ বিল্ডিং, 7 তলা বিল্ডিং চাপা পড়ে মরবো, নয়তো আগুনে পুড়ে মরবো, আমাদের মরা ছাড়া বিকল্প নেই। আপনার জন্য 40 সেকেন্ড সময় আছে। একটু আগে তানজিব বলল যে বিএনপি একটা সন্ত্রাসী দল, কিছুদিন আগে
প্রধানমন্ত্রী বললেন যে বেগম জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির মতন একটি বৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপারসন, ওনাকে বললেন এটা একটা জঙ্গি দল। আপনি জানেন যে 40% মানুষ বাংলাদেশের বিএনপিকে সাপোর্ট করে। এই সংখ্যা যদি আপনি যোগ বিয়োগ গুণভাগ করবেন, দেখবেন কোটি কোটি মানুষ এই বিএনপির সাপোর্টার। আমি আশা করব ওনার এই বক্তব্য যেই হীন উদ্দেশ্যেই উনি বলে থাকেন, উনি এটা প্রত্যাহার করে নেবেন, আমার কলিগ, প্রথমত। দ্বিতীয়ত, আপনারা রাষ্ট্রীয় সন্ত্রাস নিয়ে আমরা এর আগে কথা বলেছি। এখন যে সহিংসতা হচ্ছে সেটা নিয়ে আমার কলিগ বক্তব্য রেখেছেন। আমি শুধু একটা শব্দে উত্তর দিব, যত সহিংসতা হচ্ছে, পেট্রোল বোমা, বার্ন ইউনিট, আপনারা সাংবাদিক নিয়ে ওখানে যাচ্ছেন, আপনারা ওখানে মুভি তৈরি করছেন, দেখাচ্ছেন, এটার বেনিফিশিয়ারি কেবলমাত্র গভর্নমেন্ট, এটার বেনিফিশিয়ারি আমাদের দল নয়। এটা বিভিন্ন পত্র পত্রিকায়, জাতীয় দৈনিকে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাদের স্পেসিফিক যাই হোক নিউজ আছে। এটা শুধু তারা ছাড়াও আরো আমি বলেছি তারা ছাড়াও আমি সেটা বলেছি যে আমাদের শেষ করতে হচ্ছে। মুনিয়াপা, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, ব্যারিস্টার তানজিবুল আলম, ব্যারিস্টার জ্যোতিবাবু, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশের দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।